আজ হোলি। সবাই মেতে উঠেছে রং খেলায়, কিন্তু সোহিনীর জীবন থেকে সমস্ত রং মুছে গেছে। আজ 1 বছর হলো তার বর শৈবালের একটা অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়েছে। তাই সবাই যখন তার ভালোবাসার মানুষের শরীরে রং মাখাচ্ছে, তখন সোহিনী একা তার নিজের ঘরে মন খারাপ করে বসে আছে। ঠিক তখনই তার মোবাইল ফোনটা বেজে উঠল। দেখল নীল ফোন করেছে। নীল সেন, তার কলেজ লাইফের বন্ধু। দীর্ঘ 1 বছর তার সাথে কোনো কন্ট্যাক্ট ছিল না। আজ এতদিন পর নীল ফোন করেছে দেখে সোহিনী খুব খুশি। তাই সে আনন্দের সাথে ফোনটা রিসিভ করে বলল, হ্যালো নীল, কেমন আছিস? বাবা, এতদিনে তো আবার তোর ফোনটা পেলাম। হ্যাঁ, জানিস তো, যখনই তোকে ফোন করতাম না, তখনই তোর ফোনটা সুইচ অফ বলতো। কাজের চাপে না সেইভাবে তোর সাথে আর দেখাও করতে পারিনি। তবে না, তোর কথা আমার খুব মনে পড়ছিল, আর তাই তোকে ফোনটা করেই ফেললাম। আর দেখ কিরকম মজাদার বিষয় যে তোকে ফোনে পেয়েও গেলাম। এনিওয়ে, হ্যাপি হোলি মাই ডিয়ার ফ্রেন্ড। ধুর, আমার জীবনে আর রং কোথায় যে তুই আমাকে হ্যাপি হোলি উইশ করছিস। বরং আমি তোকে জানাচ্ছি হ্যাপি হোলি। এইভাবে বলছিস কেন রে? আচ্ছা, তোর কি খুব মনটা খারাপ? কি হয়েছে তোর? কে বললো আমার মন খারাপ? আমি তো দিব্যি আছি। এই শোন সোহিনী, আমাকে মিথ্যে বলে না কোনো লাভ নেই। আরে বাবা, আমি হলাম তোর কলেজ লাইফের সেই পুরনো বন্ধু। হ্যাঁ, 5 বছর হলো আমাদের ফ্রেন্ডশিপের। তবে তোর কথা আমার প্রায় মনে পড়তো, জানিস তো। তারপর তুই বিয়ে করে ফেললি, সংসারী হলি। আমিও চাকরিতে ঢুকে পড়লাম। সংসারে প্রচুর চাপ, বুঝিসই তো। একা হাতে সবটা সামাল দিতে হয়। তবে তোর কথা আমার সবসময় মনে পড়তো, এটা সত্যি কথা। যাই হোক, তোর কথা শুনে মনে হচ্ছে তুই একটা বিপদে আছিস। মানে মানে তোর মন ফোন খারাপ। ঠিক ভালো লাগছে না আমার। তুই যখন আমাকে এতই বুঝিস, তাহলে আমার বিয়ের দিন এলি না কেন? আমাদের কলেজের প্রায় সবাই এসেছিল, শুধু তুই আসিসনি। জানিস, আমি কতবার তোকে ফোন করেছি, তুই কখন আসবি সেই আশায় অপেক্ষা করে বসেছিলাম। তোকে বারবার ফোন করেছি, কিন্তু তোর ফোন সুইচ অফ বলছিল। এসব ছাড়, বল তুই কেমন আছিস? আমার কথা বাদ দে, তোর কথা বল। তোর খবর কি? রং খেললি? কার সাথে রং খেলবো রে? কেউ নেই রে আমার জীবনে। সে কি, তোর এরকম বেরঙিন জীবন কবে থেকে শুরু হলো নীল? আমার জীবন তো বেরঙিন ছিল রে বহুদিন। কেউ সেটাকে এসে আর রঙিন বানানো আর কোথায়। যাকে, আমার কথা ছাড়। আচ্ছা তুই বলতো, বাড়িতে আছিস কি? বাড়ি ছেড়ে আর যাব কোথায়? সেই 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 শোন শোন, বলছি আমি তাহলে তোর বাড়িতে চলে আসছি। হ্যাঁ, তোর কোনো প্রবলেম নেই তো? না, আমার আর প্রবলেম কিসের বল? চিনে আসতে পারবি তো? তুই তো কোনোদিনও আসিসনি। একটা কাজ করি, দাঁড়া, আমি তোকে অ্যাড্রেসটা টেক্সট করে দিচ্ছি, তুই দেখে চলে আয়। আচ্ছা পাঠা, আমি আসছি। ঠিক আছে, আয়, আমি অপেক্ষা করে আছি। বাই। ফোনটা রেখে দিল সোহিনী। অপেক্ষা করতে থাকলো নীলের জন্য। দেখতে দেখতে বেশ কয়েক ঘন্টা কেটে গেল। কলিং বেল বেজে উঠল বাইরের দরজায়। সোহিনী গিয়ে দরজা খুলতেই দেখল একটা সাদা পাঞ্জাবি পরে নীল দাঁড়িয়ে আছে দরজার বাইরে। তার মুখে একটা দুষ্টু মিষ্টি মেশানো হাসি। তবে সোহিনীকে দেখে নীলের হাসি যেন হঠাৎ করে উড়ে গেল। আজকের এই আনন্দের দিনে যেখানে সবাই রঙিন হয়ে ঘুরে বেড়াচ্ছে, সেখানে
সোহিনী সাদা শাড়ি পরে থাকা দেখে নীল যেন কেমন একটা ঘাবড়ে গেল। কি রে, বাইরে দাঁড়িয়ে থাকবি নাকি ভেতরে আসবি? নীল ঘরের ভেতরে ঢোকার পর সোহিনী বাইরের দরজাটা বন্ধ করে দিল। এরপর নীল সোহিনীকে জিজ্ঞেস করল, এটা কি পরে আছিস তুই? কেন? সাদা থান, যেটা বিধবা মেয়েরা পরে তার স্বামী মারা গেলে। তোর স্বামী মারা গেছে? প্রায় 1 বছর হতে চললো। এসব কি করে হলো? সে অনেক গল্প। আই এম সরি রে, তোকে সত্যি বুঝতে পারছি না আমি তোকে কি বলবো। এই পোশাকে যে দেখবো এটা আমি সত্যি এক্সপেক্ট করতে পারছি না। আমরা অনেক কিছুই এক্সপেক্ট করি আমাদের জীবনে, কিন্তু সেগুলো সবসময় পূরণ হয় না। আবার যেই জিনিসগুলো কখনো কোনোদিন এক্সপেক্ট করি না, সেগুলোই কখন যেন নিজের অজান্তেই ঘটে যায়। তোর শ্বশুর শাশুড়ি কোথায়? আছে তারা। কোথায় তারা? আছে রে, আছে, ওরা সবাই আছে। এবার বলতো তুই কি খাবি? নীল কোনো উত্তর না দিয়ে সোহিনীর দিকে তাকিয়ে থাকে। এই কি রে, কি দেখছিস এরকম করে? তোকে। কেন, এর আগে দেখিসনি বুঝি এভাবে আমায়? দেখেছি, তোকে অনেকবার দেখেছি, তবে আজকে তোকে না একদম অন্যরকম লাগছে। সে তো লাগবেই। আসলে এর আগে আমায় রঙিন কাপড় পরে থাকতে দেখেছিস তো, আর এই প্রথমবার আমাকে সাদা থান পরে থাকতে দেখছিস, তাই হয়তো তোর আমাকে অন্যরকম দেখতে লাগছে। না সোহিনী, কাপড়ের রং যাই হোক না কেন সেটা কখনোই কারো সৌন্দর্যের পথে বাধা হতে পারে না, কখনো পারে না। মানে কি বলছিস তুই? কিছুই বুঝতে পারছি না। তোকে আজ খুব সুন্দর দেখতে লাগছে সোহিনী। বাবা, একটা বিধবা মেয়েকে আবার সুন্দর দেখতে লাগে নাকি? তাও আবার এরম চালচুলোহীন ভাবে। সবার চোখের দৃষ্টিকোণ তো আর সমান হয় না সোহিনী, বাকিদের কথা ঠিক বলতে পারবো না, তবে আজ তোকে আমার চোখে খুব সুন্দর লাগছে। এক অদ্ভুত মায়া মেশানো সৌন্দর্য তোর সারা দেহে মুখে ছেয়ে আছে, তাই আমি কিছুতেই তোর থেকে চোখ একেবারে সরাতে পারছি না। ইচ্ছা করছে তোর এই সুন্দর গালে গিয়ে একটু হালকা করে আবির লাগিয়ে দিই। এই বলে নীল তার জিন্সের প্যান্টের পকেট থেকে লাল আবিরের প্যাকেটটা বের করল। এরপর সে সোহিনীর দিকে এগোতে গেলে সোহিনী পিছিয়ে আসে আর বলে, না নীল, এই কাজ করিস না। তুই খুব ভালো করেই জানিস আমার জীবনে এখন সব রং সাদা হয়ে গেছে। আমি বিধবা, আর বিধবাদের রং মাখতে নেই। এই কথাটা তোকে কে বললো? বিধবারা কি মানুষ নয়? তাদের কি বাঁচবার কোনো অধিকার থাকতে পারে না? কে জানে, জানি না রে। কেন করছিস তুই এরকম? কেন এভাবে নিজেকে তিলে তিলে কষ্ট দিচ্ছিস তুই? জানিস, শৈবালের মা বাবা মানে আমার শ্বশুর শাশুড়ি আজও মনে করে যে আমার মতো একটা অলক্ষীকে বিয়ে করার জন্য ওরা ওদের ছেলেকে হারিয়ে ফেলেছে। বিয়ের প্রথম দিন থেকেই আমার শ্বশুর শাশুড়ি আমাকে মন থেকে মেনে নেয়নি। ছোটবেলায় মা বাবাকে হারিয়েছি, তাই ভেবেছিলাম যে আমি হয়তো আবার নতুন করে আমার জীবনে মা বাবা পেলাম, কিন্তু না, আমি ওদের আপন ভাবলেও ওরা তা ভাবতো না। একটু পান থেকে চুন খসলেই আমাকে কথা শোনাতো, এমনকি কয়েকবার আমার গায়ে হাতও পর্যন্ত তুলেছিল। শৈবাল কিছু বলতো না? প্রথম প্রথম ও আমার হয়ে কথা বলতো, পরবর্তীকালে ও কিরকম চেঞ্জ হয়ে যেতে থাকলো। কথায় কথায় আমার ভুল ধরতে শুরু করলো, আমাকে বিভিন্ন ছোটখাটো বিষয় নিয়ে কথা শোনাতে শুরু করলো। এমনকি ওর কাছে গেলে ও আমাকে সরিয়ে দিত। প্রথম প্রথম ভাবতাম হয়তো অফিসের কাছে এরকম হয়ে গেছে শৈবাল, কিন্তু ভুলটা ভাঙলো কিছুদিন পর। জানতে পারলাম অফিসের বস সুমনার সাথে
সে একটা অবৈধ সম্পর্কে লিপ্ত হয়েছে। সে কি রে? তারপর? খুব কষ্ট পেলাম। যাকে মন থেকে এত ভালোবাসলাম, যার কাছে নিজেকে সঁপে দিয়েছিলাম, যাকে আমি ভগবানের আসনে বসিয়েছিলাম, তাকে এভাবে অন্য কারোর সাথে মেনে নিতে পারিনি। তাই একদিন শুরু হলো আমাদের মধ্যে তুমুল অশান্তি। মেয়েটা কে? কি হলো শৈবাল? মেয়েটা কে? কি হয়েছেটা কি? হ্যাঁ, তখন থেকে কানের সামনে ঘ্যান ঘ্যান করে যাচ্ছ। এই যাও তো এখন এখান থেকে, আমার কাজ আছে। কোথাও যাব না আমি, কোথাও নয়। আজ আমাকে জানতেই হবে ওই মেয়েটাকে, যার জন্য তুমি আমার সাথে খারাপ ব্যবহার করে যাচ্ছ দিনের পর দিন। কি হলো? চুপ করে গেলে কেন? উত্তর দাও আমায়। এই ছাড়ো তো, তখন থেকে এক কথা বারবার কানের সামনে বকে যাচ্ছ। একটা কথা কিন্তু কান খুলে শুনে রাখো, বুঝলে? আমার যা ইচ্ছা আমি তাই করব, তুমি বলার কেউ নয়। আমি তোমার বিয়ে করা বউ, কোনো রক্ষিতা নই। বউ বউয়ের মতো থাকবে, বেশি বাড়াবাড়ি করবে না। আমি বাড়াবাড়ি করছি? আমি বাড়াবাড়ি করছি? আর তুমি তুমি যেটা করছো সেটা ঠিক করছো? শৈবাল, আমরা দুজন দুজনকে ভালোবেসে বিয়ে করেছি। আজ আমাদের 2 বছরের সম্পর্ক। আজ এভাবে আমাকে বাইরের মেয়ের জন্য আলাদা করে দিচ্ছ? এই, মুখ সামলে কথা বলবে। ও কোনো বাইরের মেয়ে না। ও, তাহলে কে শুনি? তোমার গার্লফ্রেন্ড নাকি বউ, কোনটা? শৈবাল, আমি তোমাকে কিছু জিজ্ঞেস করছি। কি সম্পর্ক তোমাদের, যার জন্য অফিস যাওয়ার নাম করে তুমি ওকে নিয়ে পার্কে রেস্টুরেন্ট যাচ্ছ? কি ভাবছো আমি কিছু জানি না? সব জানি আমি, সব। ও রিয়েলি? সব জানো বুঝি? বেশ, তাহলে এটাও জেনে রাখো, ওর নাম হলো সুমনা। সুমনা চৌধুরী, আমার অফিসের বস। সুন্দরী, শিক্ষিতা, স্মার্ট, হট অ্যান্ড সেক্সি একটা মেয়ে। আমরা দুজনে একটা রিলেশনশিপে আছি। তবে তোমার কোনো চিন্তা নেই, তুমি যেরকম আছো সেরকমই থাকবে। শুধু আমাদের সম্পর্কের মাঝখানে কাঁটা হওয়ার চেষ্টা করো না, নইলে কিন্তু। নয়তো? নয়তো কি? থামলে কেন বলো, নয়তো কি? নয়তো তোমাকে মেরে ফেলতে আমার একটু হাত কাঁপবে না। এই বাবু, এ কি হয়েছে? কি রে, তোরা চেঁচামেচি করছিস কেন? ওরে বাবা রে, তোদের চেঁচামেচিতে তো আমি আর সিরিয়ালটা পর্যন্ত দেখতে পাচ্ছি না। কি হয়েছেটা কি? মা, জানো, ও আমি থাকাকালীন ওর অফিস কলিগ সুমনার সঙ্গে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়েছে। মা, প্লিজ ওকে বোঝাও না। না মানে বাবা, আসলে আরে অত লজ্জা পেতে হবে না, তুই আমাদের সবটা খুলে বল, কোনো ভয় নেই তোর। হ্যাঁ রে, মেয়েটার কোনো ছবি আছে? হ্যাঁ মা, আছে তো। এই এই এই- এই দেখো দেখো এই দেখো। কই দেখি। বাহ বাহ বাহ, বেশ দারুণ দেখতে তো রে। এই তোদের দুজনের তো ভালো মানাচ্ছে বাবু। জানো বাবা, সোনাই আমার প্রমোশনের ব্যবস্থাটা করিয়ে দিয়েছে। আর ও এটাও বলেছে যে যদি আমি ওকে বিয়ে করি তাহলে ও আমাকে প্রজেক্ট ম্যানেজার বানিয়ে দেবে, জানো? বাহ, এ তো দারুণ খবর রে। কিন্তু তুই তো বিবাহিত, এই এতে ওর কোনো সমস্যা হবে না তো? আমিও প্রথমে তাই ভেবেছিলাম, কিন্তু ও আমাকে এত ভালোবেসে ফেলেছে না, এই আমি বিবাহিত জেনেও আমার সাথে সম্পর্ক করতে চাই, বুঝলে তো? বাহ, এটা তো দারুণ খবর রে। বলি হারি তোকে, এইরকম একটা সুন্দর বড়লোক ঘরের মেয়ে থাকতে তুই কোথা থেকে একটা চালচুলোহীন বাপ মা মরা মেয়েকে ঘরের বউ করে নিয়ে আসলি? সত্যি খুব আপসেট হয়ে গেছিলাম আমরা তোর উপর। কিন্তু এখন তো এই খবরটা শুনে মনটা আনন্দে ভরে গেল। তা বাবা, মেয়েটাকে তো মোবাইলে দেখালি ছবিতে, এবার একটু সামনাসামনি দেখা করা। হ্যাঁ মা, ও আসতে চেয়েছে তো, বলেছে হোলি দিন আমাদের বাড়িতে আসবে, হবু শ্বশুর আর শাশুড়ির সাথে দেখা করতে। সোহিনী এবার তার গল্প বলা থামালো। নীল এতক্ষণ ধরে সোহিনীর থেকে তার অতীতের করুণ কাহিনীটা শুনছিল। সে দেখতে পেল সোহিনীর চোখ কান্নায় ভেজা। এরপর নীল জিজ্ঞেস করল, তারপর? তারপর কি হলো? সুমনা হোলির দিন এসেছিল? হ্যাঁ, এসেছিল। এসেছিল ওই ডাইনিটা, কিন্তু ভুল করেছিল এসে, বিরাট বড় ভুল করে ফেলেছিল। হ্যালো ডার্লিং,
হ্যাপি হোলি মাই জান। আরে সুমনা, কখন থেকে তোমার জন্য ওয়েট করছি বলো তো। এসো এসো এসো, ভেতরে এসো এসো। মা, বাবা, আরে কোথায় গেলে? এসো, দেখো সুমনা এসে গেছে। ও, এই তোর সুমনা? বাহ, কি সুন্দর দেখতে! হ্যাঁ রে, ছবিতে যা দেখেছি তার চেয়েও তো সুন্দর দেখতে। হ্যাপি হোলি আন্টি। হ্যাপি হোলি, হ্যাপি হোলি। এই কই গো, শুনছো? দেখো কে এসেছে। আরে কি হলো গো, সাত সকালে এত চেঁচামেচি করছো কেন? হ্যালো আঙ্কেল, হ্যাপি হোলি, হ্যাপি হোলি। এই সব ঠিক আছে, কিন্তু শুধু এই আঙ্কেল ডাকটা কিন্তু ঠিক নেই। তাহলে কি বলে ডাকবো তোমায়? এই যে ডাকটা ডাকলে সবচেয়ে বেশি আপন মনে হয়, বাবা। এই বাবা বলেই দেখো এখন থেকে আমাকে, কেমন? বেশ, তাই হবে। হ্যাপি হোলি বাবা। হ্যাপি হোলি বেটা। আমাকেও কিন্তু তাহলে আজ থেকে মা বলে ডাকতে হবে, এই আমি বলে দিলাম। জো হুকুম মাতা রানী। এবার কিন্তু আমি তোমাদের সবাইকে রং মাখাবো। দাঁড়াও, তুমি ওদের রং মাখানোর কে? তুমি এখানে এসেছো কেন? যাও যাও, ঘরে ভেতর যাও। কোথাও যাব না আমি। এই, এই কি তোমার সেই বিয়ে করা বউ নাকি শৈবাল? কেন, ও বলেনি আমার কথা? বলেছে তো, ও আমাকে সব কিছু বলেছে। তাহলে সবকিছু জেনে শুনে কেন তুমি আমার বাড়িতে এসেছো? কেন আমার সাজানো সংসার ভেঙে গুড়িয়ে চুরমার করে দিচ্ছ? কি ক্ষতি করেছে আমি তোমার? তুমি কিন্তু খুব বাড়াবাড়ি করছো। কার সাথে কিভাবে কথা বলতে হয় সেটা জানো না? জানবে কি করে? একটা ছোট লোক বাড়ির মেয়ে আমার ছেলের জীবনটাকে নষ্ট করে দিতে এসছে, অলক্ষী একটা। কি বললে তুমি যেন? তোমার সাজানো সংসার আমি নাকি ভেঙে চুরমার করে দিচ্ছি? দেখো দেখো, ভালো করে দেখো, চোখ খুলে দেখো, তোমার সাজানো গোছানো সংসারের ছিঁড়ি। এরা রীতিমতো পস্তাচ্ছে তোমাকে এই সংসারে এনে। আমি তো শুধুমাত্র কদিন হলো এসেছি, অথচ দেখো এই অল্প সময়ে আমি সবার মন জিতে নিয়েছি। আর তুমি তো এতদিন হলো এই সংসারে আছো, কিন্তু কই, কেউ তো তোমায় পাত্তাই দিচ্ছে না। তাহলে বুঝতে পারছো তো তোমার জায়গাটা কি আর আমার জায়গাটাই বা এই বাড়িতে কি? আর একটা কথা কান খুলে শুনে রেখে দাও সোহিনী, আমরা খুব শীঘ্রই বিয়ে করছি, মানে আমি আর শৈবাল। তাই ওর জীবনে তোমার আর কোনো প্রয়োজন নেই। যত তাড়াতাড়ি পারো ওকে ডিভোর্সটা দিয়ে দাও। কেননা যত বেশি দিন তুমি ওর জীবনে থাকার চেষ্টা করবে, তত বেশি করে তোমার জীবনটা নরকে পরিণত হয়ে যাবে। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। এই তুই সুমনাকে নিয়ে বেডরুমে যা, আমি তোদের জন্য কিছু খাবার ব্যবস্থা করি। ওকে মা। এই যে তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? যাও, রান্নাটা চটপট সেরে ফেলো। আর একটা কথা কান খুলে শুনে রাখো, যদি প্রাণে বাঁচতে চাও তাহলে মুখ কিন্তু বন্ধ রাখবে। বেশি মুখ খোলার চেষ্টা করলে তোমার ওই মুখ কিন্তু আমি চিরকালের জন্য বন্ধ করে দেবো। আমাকে খারাপ হতে কিন্তু বাধ্য করো না, কথাটা যেন মাথায় থাকে। যদি নিজের ভালো চাস তাহলে আমাদের রাগাস না, যা এখান থেকে। রান্নাটা যেন ঠিক সময়ের মধ্যে হয়ে যায়। ছি, এরা মানুষ। শোন, তুই একদম চিন্তা করিস না, আমি যখন এসে গেছি সব এবার ঠিক হয়ে যাবে। এরকম জঘন্য ফ্যামিলিতে আমি তোকে আর থাকতে দেবো না। আমিও তো আর পড়ে থাকতে পারছি না রে এখানে, মুক্তি চাইছি প্রতিটা মুহূর্তে। আমার বেরঙিন জীবনে একটুখানি ভালোবাসার ছোঁয়া চেয়েছিলাম। শৈবালকে ভালোবেসে গোটা জীবনটা ওর পরিবারের সাথে কাটাতে চেয়েছিলাম, কিন্তু হলো না। সব শেষ হয়ে গেল, সব শেষ। কিন্তু শৈবালের কি হলো? ও মারা গেল কি করে? ওর কি অ্যাক্সিডেন্ট হয়েছে? না, ও খুন হয়েছে। খুন হয়েছে? কি বলছিস রে? কে খুন করলো ওকে?
নীলের মুখে এই প্রশ্ন শুনে সোহিনী তারস্বরে হাসতে শুরু করলো। এক অদ্ভুত ভয়াবহ হাসি, যে হাসি এর আগে নীল কোনো দিন শোনেনি, কোনো দিন না। সোহিনীর এই অমানবিক হাসি যেন তার প্রশ্নের উত্তরটা দিয়ে দিচ্ছে। তুই তুই খুন করেছিস তোর স্বামীকে? হ্যাঁ, আমি খুন করেছি ওকে। আর শুধু ওকেই নয়, ওর মা, বাবা, এমনকি ওই ডাইনিটাকেও খুন করেছি। সুমনা চৌধুরী, যে আমার সব স্বপ্নগুলো ভেঙে চুরমার করে দিয়েছে। এসব তুই কি বলছিস? এতগুলো মানুষকে তুই খুন করেছিস? হ্যাঁ রে নীল, আমি খুন করেছি সব কটাকে। ওরা তো মানুষ ছিল না, কতগুলো নোংরা আবর্জনা ছিল সমাজের, যারা বেঁচে থাকলে আমার মতো অনেক সোহিনীকে দিনের পর দিন অত্যাচারিত হতে হতো প্রতিটা ঘরে। কিন্তু কিন্তু তুই এদের সবাইকে মারলি কিভাবে? সবার খাবারে আমি বিষ মিশিয়ে দিয়েছিলাম। আমাকে রান্না করতে বলেছিল না, আমি জন্মের মতো ওদের সবার খিদে ঘুচিয়ে দিয়েছি। প্লিজ বন্ধ কর তোর এই পয়সাচি খাচ্ছি, প্লিজ বন্ধ কর। আমি বুঝতে পারছি না যে কি বলবো। আচ্ছা, তুই যে এতগুলো খুন করেছিস, পুলিশ যদি জানতে পারলে কি হবে? আরে তোর তো ফাঁসি হয়ে যাবে। না রে নীল, আমার আর কিচ্ছু হবে না, কেউ আমার কিচ্ছু করতে পারবে না, আর কিচ্ছু না। তুই পাগল হয়ে গেছিস, বড্ড উন্মাদ হয়ে গেছিস তুই। পুলিশের কানে যদি একবার খবরটা যায় তাহলে আমি জাস্ট ভাবতে পারছি না। তুই শুধু শুধু চিন্তা করছিস নীল, বললাম না, পুলিশ কেন, কেউ আমার আর কিচ্ছু করতে পারবে না। হয়তো বেঁচে থাকলে করতে পারতো অনেক কিছু। সোহিনীর মুখে এই কথাটা শুনে নীল চমকে উঠল। সে হঠাৎ অনুভব করল যেন তার খুব ঠান্ডা লাগছে। এখন তো শীতকাল নয়, বৃষ্টিও হয়নি যে আবহাওয়া ঠান্ডা থাকবে, এমনকি ঘরে এসিও নেই। তাহলে এরকম অদ্ভুতভাবে ঠান্ডা লাগার কারণ? না, কিছু বুঝে উঠতে পারছি না নীল। সব কিছু যেন ঘেটে গুলিয়ে যাচ্ছে। সে তো আজ তার বান্ধবী সোহিনীকে রং মাখাতে এসেছিল, যাকে এক সময় নীল মন থেকে ভালোবাসতো, কিন্তু কোনোদিন তা বলেই উঠতে পারিনি। তাই সোহিনী যখন বিয়ের সময় নীলকে ইনভাইট করলো, তখন সে তার ভালোবাসার স্মৃতিতে অন্য কেউ সিঁদুর পরাবে এটা মেনে নিতে পারবে না বলে অনেক দূরে চলে গেছিল কাজ নিয়ে। কারোর সাথে যোগাযোগ রাখিনি, এমনকি সোহিনীর সাথেও না। আজ এতগুলো বছর পর এইভাবে সোহিনীকে এইরকম খুনি রূপে দেখতে পাবে সে কখনো দুঃস্বপ্নেও ভাবেনি। কিরে নীল, কি ভাবছিস? তোর সেই পুরনো ভালো মানুষই বান্ধবীটাকে আজকের এই রূপে দেখে খুব অবাক হচ্ছিস, তাই না? এখনো তো তোর অবাক হওয়া আরো কিছুটা বাকি আছে রে নীল। এরপরেও আর কি বাকি থাকতে পারে? আমি সত্যি কিছু বুঝতে পারছি না। জানিস, আমি কোনোদিন না এতটা অসহায় বোধ করিনি জীবনে, আর যতটা করছি। আমি সব বুঝতে পারছি, আমি সবকিছু যে আজ জেনে গেছি রে নীল। তোর মনের মধ্যে লুকিয়ে রাখা, বলতে না পারা কথাগুলো আমি যে সব দেখতে পাচ্ছি একটু একটু করে। কি দেখতে পাচ্ছিস তুই? তুই আমাকে কতটা ভালোবাসতিস, আর আজও তুই আমাকে কতটা ভালোবাসিস, সব দেখতে পাচ্ছি। এটাও দেখতে পেয়েছি যে আমার বিয়েতে তুই কেন আসিসনি। আচ্ছা, তুই এসব জানলি কি করে? এটাই তো জীবিত আর মৃতদের মধ্যে তফাৎ। জীবিত অবস্থায় মানুষরা জানতে পারে না, মারা যাবার পর সে সবকিছু জানতে পারে, সবকিছু। এসব তুই কি বলছিস কি সোহিনী? হ্যাঁ রে নীল, আমি মরে গেছি। ওই পাপীগুলোকে বিনাশ করার পর আমি নিজেও গলায় দড়ি দিয়ে সুইসাইড করি।
নীলের সারা শরীর কাঁপতে থাকে। সে কিছু বুঝে উঠতে পারে না যে সে এখন কি করবে। সে বেশ বুঝতে পারছে যে তার পা দুটোকে কেউ যেন অদৃশ্য বাঁধনে আটকে রেখেছে। সে কিছুতেই তার পা দুটোকে সরাতে পারছে না। কিরে নীল, তুই কি আমাকে ভয় পাচ্ছিস? ভয় পাস না, আমি তোর কোনো ক্ষতি করব না। শুধু তোর থেকে একটা জিনিস চাইব, দিবি আমার? আরে কি চাস তুই? জানিস, আমি চেয়েছিলাম আমার ভালোবাসার মানুষ আমাকে এই হোলির দিন ভালোবাসার রঙে আমার গাল দুটোকে রঙিন করে দেবে। কিন্তু শৈবাল আমাকে কখনোই ভালোবাসতো না। ওর কাছে আমি ছিলাম কিছুদিনের মোহ মাত্র। যখন সেই মোহ আমার থেকে সরে গেল, তখন আমাকে ছুঁড়ে ফেলে দিল। আমার সেই অপূর্ণ ইচ্ছেটা আজও অপূর্ণই থেকে গেল। কিন্তু আজ আমি বুঝতে পারছি, তুই একমাত্র পারিস আমার এই অন্ধকার জীবন থেকে মুক্তি দিতে, আমার অপূর্ণ ইচ্ছেকে পূর্ণ করে আমাকে মুক্তির পথ দেখাতে। বল আমায় কি করতে হবে? তোর জন্য আমি সব কিছু করতে পারি, এমনকি নিজের জীবনটাকেও দিয়ে দিতে পারি। না নীল, না, একদম নয়। যে আমাকে সত্যিকারের মন থেকে ভালোবেসেছে, তার জীবনের বিনিময়ে আমি কখনোই মুক্তি চাই না। তাছাড়া আমার মুক্তি তোর জীবনের বিনিময়ে আমি পাবো না। তাহলে এবার বল, কি করলে তুই মুক্তি পাবি? তুই তোর ভালোবাসার রঙে আমাকে রাঙিয়ে দে নীল। আমি কোনোদিন কারোর কাছ থেকে ভালোবাসা পাইনি, আর যে আমাকে সত্যিকারে এতটা ভালোবাসলো, তার ভালোবাসাকে আমি চিনতে পারিনি। কিন্তু আজ আমি চিনে নিয়েছি তোর ভালোবাসাকে। তাই তোর ভালোবাসাই পারে আমাকে মুক্তি দিতে। তুই চেয়েছিলি না আমাকে বিয়ে করতে? আজ তোর আনা আবিরে আমার স্মৃতি রাঙিয়ে দে। সোহিনী, কি ভাবছিস আমি কি সব পাগলের মতো কথা বলছি? যে মরে ভূত হয়ে গেছে, তাকে একজন জীবন্ত মানুষ সিঁদুর পরাবে কি করে? জানিস তো, আমি একটা জিনিস বুঝতে পেরে গেছি, এই দুনিয়াতে বিয়ে করাটাই আসল কথা নয়। যদি তাই হতো, তাহলে শত শত মেয়ে বিয়ের পর একরাশ দুঃখ যন্ত্রণা সহ্য করে রাতের পর রাত জেগে কেঁদে কেঁদে বালিশ বিছাতো না। এই তো আমাকেই দেখ না, ভেবেছিলাম বিয়ে করে ভালোবাসার মানুষকে যত্ন করে বেঁধে রাখবো, কিন্তু আমি ভুল ছিলাম। সত্যি তো এটাই, সত্যিকারে ভালোবাসাকে কখনো জোর করে বেঁধে রাখা যায় না। যদি সেই ভালোবাসা সত্যি হয়ে থাকে, তাহলে সে নিজেই ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়ে থাকবে সারা জীবন তার ভালোবাসার মানুষটির সাথে। পৃথিবীর কোনো শক্তি পারবে না সেই বাঁধনকে ছিন্ন করতে। শুনেছি পরজন্ম বলে কিছু আছে, তাই আমি মনে প্রাণে চাই পরের জন্ম যেন তোর ভালোবাসার মানুষটা হতে পারে। তোকেই আমি আমার জীবন সঙ্গী হিসেবে যেন পাই। দেখিস, তখন কিন্তু তোকে আমি ঠিক চিনে ফেলবো হাজার ভিড়ের মধ্যে থেকে। তোকে ডাকবো চিৎকার করে, কিরে সাড়া দিবি তো তখন আমার ডাকে? এরপর নীল কাঁদতে কাঁদতে পকেট থেকে লাল আবিরের প্যাকেটটা বের করে। এরপর সেখান থেকে এক চিলতে আবির নিয়ে সোহিনীর সিঁথিতে পরিয়ে দেয় আর বলে, হ্যাপি হোলি সোহিনী, হ্যাপি হোলি। থ্যাংক ইউ নীল, আমাকে এই অন্ধকার জীবন থেকে মুক্তি দেওয়ার জন্য। আজ আমি তোর গালে আবির মাখাতে পারলাম না, কিন্তু পরের জন্মে নিশ্চয়ই আমি আমার ভালোবাসার মানুষটার এই গালে আবির মাখাবো ভালোবেসে। ভালো থাকিস নীল, সুখে থাকিস, আমি আসি। নীল দেখল চারিদিকে হঠাৎ কেমন যেন আলোয় ভরে উঠল। এই আলো যেন শান্তির আলো। সোহিনীর অতৃপ্ত আত্মাটা ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে সেই আলোর পথে। এরপর ধীরে ধীরে সেই আলোটা নিভে গেল। সোহিনীও মিলিয়ে গেল
আর অপেক্ষায় রেখে দিয়ে গেল নীলকে পরের জন্মে ফিরে আসার প্রমিস করে। এই গল্পটা যেন শেষ হয়েও সূচনা করে দিয়ে গেল নতুন এক কাহিনীর, যে কাহিনীর নাম রঙিন ভালোবাসা। Your smile was my haven, your arms my home. Now I see a stranger where love once shone. The lines on your face twist with cruel disguise. The guardian I loved has venomous eyes. How did you turn into something I fear? The walls are closing, you're drawing near. From a shield to a blade, you pierce my heart, tearing my trust and my soul apart. Your whispers once soothing now choke the